সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে ক্লাস নির্ধারিত রয়েছে সেই ক্লাসের বিষয় পিপিএসসি টিআরই 3.0-তে যে 11-12 পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন নিয়ে আমরা আজকে সেই প্রশ্নটিকে এখানে আলোচনা করব, তার প্রশ্নোত্তর আলোচনা করব এবং আমরা দেখে নেব আর একবার যে কি ধরনের প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য আমাদের কি ধরনের পড়াশোনা করতে হবে। সেই অংশের 80টি প্রশ্ন আমরা এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন আমি পাশাপাশি আলোচনা করছি। অকারান্ত শব্দরূপে একটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে কোথায়? প্রধান বৈশিষ্ট্য রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষায় অকারান্ত শব্দরূপের একটি বৈশিষ্ট্য। তারপর রয়েছে লক্ষ্য থেকে লক্ষ্য, এটি হচ্ছে অভিশ্রুতি। প্রাচীন বাংলার হাউ পদটি হচ্ছে সর্বনাম। পিনায়ন উদাহরণ হচ্ছে কাঁঠাল থেকে কাঁঠাল। আমের রস থেকে রামের রস, এটি ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য। আমি ঝাড়খণ্ডী পড়িয়েছি, ধ্বনি পরিবর্তন পড়িয়েছি, তোমরা জানো। উড়ানি থেকে উড়নি, এটি স্বরসঙ্গতি। অসম স্বরগুলি সমস্বরে পরিণত হচ্ছে। ব্যঞ্জনান্ত অক্ষরের উদাহরণ গুঞ্জন। ন এক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে। তদ্ভব শব্দ বাংলার নিজস্ব শব্দ, এইটা নিজস্ব শব্দ নয়, নিজস্ব সম্পদ। তদ্ভব শব্দ বাংলা ভাষা নিজস্ব সম্পদ। এইটা সাধারণত এটা রামেশ্বর স্যারের যে ভাষা বিজ্ঞান, সেই ভাষা বিজ্ঞানে এই লাইনটা রয়েছে, সেই লাইনটাকে এখানে তুলে ধরা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো যে যেটি রয়েছে সেটি খুব পরিষ্কারভাবেই রয়েছে এবং সেটিকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। সমীকরণ হলো, সমীকরণ বলতে এখানে ব্যঞ্জন সঙ্গতি, সমীভবন, ধন্যাগম কোনোটি নয়, তাহলে উত্তর হচ্ছে কোনোটি নয়। নির্দেশক প্রত্যয় হলো কোনটি? টা, ওইটা, এটা, এই যে একেবারে নির্দিষ্ট করে যে ক্ষেত্রে, সেটা হচ্ছে টা হচ্ছে নির্দেশক প্রত্যয়। এবার একটি মন্তব্য রয়েছে, আমাদের ইতিহাস নয়, যাহা আমরা বাঙালির ইতিহাস বলিয়া পাঠ করি তাহা ইংরেজের ইতিহাস। বঙ্গভূমে ইংরাজের কীর্তিকলাপকে আমরা বাঙালির ইতিহাস বলিয়া এখন গ্রহণ করিতেছি। এইটা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের একটা মন্তব্যের খুব কাছাকাছি, কিন্তু এই মন্তব্যটা রাজসিংহ উপন্যাসের মন্তব্য নয়। মন্তব্যটা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মন্তব্য। তাই এইটা খুব সহজেই ভুল হওয়ার প্রবণতার জন্য এই ধরনের একটা কমন একটা কোটেশন দেওয়া হয়েছে। শব্দার্থ পরিবর্তনের ধারা তিনটি আমরা জানি। বীরবল ছদ্মনামে সাহিত্য সৃষ্টি করছেন কে? প্রমথ চৌধুরী। শব্দের অর্থের ভাগ হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই সবকিছুই হচ্ছে শব্দের অর্থের ভাগ। নবনীত শব্দটির তদ্ভব হচ্ছে ননি। অবিভক্তি চিহ্ন হলো শূন্য বিভক্তি। আমিত্ব, যেটি আমিত্বর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমিত্ব শব্দটির ক্ষেত্রে বাংলা শব্দ বা তৎসম প্রত্যয় এই কোনটিই নয় বলে এক্ষেত্রে আমরা আমিত্ব শব্দটাকে এইভাবে চিহ্নিত করতে পারছি। আবার কোঙর শব্দটির প্রতিশব্দ যখন, তখন সেটাকে আমরা তনয় এর প্রতিশব্দ হিসেবে কোঙর শব্দটিকে ব্যবহার করছি। আবার অন্যদিকে অবগুণ্ঠন শব্দে যে প্রত্যয় ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবগুণ্ঠনের ক্ষেত্রে যেটি পাচ্ছি অন প্রত্যয়টির ক্ষেত্রে পাচ্ছি। বা খঙ্গি শব্দটির ক্ষেত্রে অর্থ বলতে জানতে চাওয়া হয়েছে, খঙ্গি সাধারণত প্রাচীন শব্দ এবং যার অর্থ ছিল যে পুঁথি রাখার জন্য যে বেতের তৈরি ঝাঁপি ছিল, সেটাকে বলা হয় খঙ্গি। সুতরাং আমরা বুঝতেই পারছি যে প্রশ্নের যে মানে লেভেল, সেটা কিন্তু খুব ভালো, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে। যেমন এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে খুব সুন্দর, যে 1000 বছরের পুরনো বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা সংকলনটি কিসের? সংকলনটি প্রকৃতপক্ষে নামটাও ঠিক দেওয়া হচ্ছে না এবং এর উত্তর হচ্ছে কোনোটিই না। আমরা খুব সহজেই করে দেবো যে এটা হয়তো সরোপাদের দোহা এখানে রয়েছে, ডাকার নবের পুঁথি এখানে রয়েছে। আমরা এর কোন একটা দিক, কোন একটা একের মানে যেহেতু বলতে পারতাম, একটা যে কোনো বলতে পারতাম, সেটা না বলে এক্ষেত্রে ডাকার নবের দোহা এবং সরোপাদের দোহায় সবকিছুই তো সেখানে রয়েছে, 4টি পুঁথি সেখানে রয়েছে। সুতরাং সেটাকে আমরা এক্ষেত্রে উত্তর করছি ডি। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার স্বামীর নাম আইহন ঘোষ, আয়ন ঘোষ কিন্তু নয়। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার স্বামীর নাম রয়েছে আইহন ঘোষ। সুতরাং কাব্য থেকেও আমি যে অলরেডি পড়িয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন, তার নোটসও তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো যে এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। চর্যাপদের যুগে গৌড়াধিপতি ছিলেন কে? পাল।
আমরা নিশ্চয়ই চর্যাপদের সময় এবং সেই সময়ের সাপেক্ষে যদি আমরা বাংলার শাসন ক্ষমতা যে পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যখন পড়াচ্ছিলাম, যুগবিভাগ পদার্থের ক্ষেত্রে আমি প্রাচীন যুগের ক্ষেত্রে শশাঙ্ক, পরবর্তী ক্ষেত্রে পাল, সেন এবং তুর্কি আক্রমণে এই পুরো ইতিহাস অংশ পড়িয়েছে। সেখানে নিশ্চয়ই মনে আছে তোমাদের যে চর্যাপদ যে সময় রচিত, সেই সময়ের ক্ষেত্রে পাল রাজার রাজত্ব। সরাসরি কখনোই প্রশ্ন আমাদের প্রশ্ন থেকে আসবে না, কিন্তু আমি যদি সবটা আলোচনা করে দিতে পারি, তাহলে তোমরা নিশ্চিত করে সেখান থেকে সেই আলোচনাগুলো যদি মনে রাখো, নোটসগুলো দেখো, তাহলে নিশ্চিত করে সেখান থেকে প্রশ্নটা উত্তর ঠিক করতে পারবে, তাই না? বিদ্যাপতির প্রতিভাকে কসমিক ইমাজিনেশন বলছেন কি? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এটা হয়তো অনেক ক্ষেত্রে জানা থাকবে না, কিন্তু এই ধরনের কোটেশনের জন্য প্রস্তুত থাকতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড দান খণ্ড, চৈতন্য ভাগবতের ছত্র সংখ্যা 25,000। পূর্বজন্মের কেতকী হলেন দ্রৌপদী, মান্ধাতার পিতা হলেন যুবনাশ্বর। ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, বুঝতেই পারছো চর্যাপদের পদ তুলে দেওয়া হচ্ছে, চাটিলের পদ। মঙ্গল কাব্যের আদি কবি হরিদত্ত। আমি কালকে একটা টেস্ট নিয়েছিলাম ইউটিউবে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। সেখানে আমি মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্তের কথা বলেছিলাম। তাহলে এক্ষেত্রে মঙ্গল কাব্যের আদি কবির কথা বলে দেওয়া হচ্ছে, যিনি হচ্ছেন কানা হরিদত্ত। এখানে নাম রয়েছে হরিদত্ত। গীতগোবিন্দের পুঁথির প্রকাশকাল, গোবিন্দ বিজয় কাব্যের পুঁথির প্রকাশকাল 1886। দৌলত কাজীর লোর চন্দ্রানী কাব্যে মাধবী মাস বলতে বলা হচ্ছে চৈত্র মাস। বিদ্যাসাগরের বাসুদেব চরিত এর কোনোটিই নয়, কারণ এই গ্রন্থটির প্রকাশ তথ্য সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না বলে সমালোচকরা বলছেন। কলাবৃত্ত রীতির প্রবর্তন, আমি ছন্দ পড়েছি, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে আছে রবীন্দ্রনাথের হাত ধরে কলাবৃত্ত রীতির যে প্রবর্তন, সেই কথা আমি বলেছিলাম। হুগলির ইমামবাড়ি নির্মিত হয়েছে, এর যে কোনো একটি মানে একের অধিক স্থান সাল এক্ষেত্রে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু দেখো বিষয়ের ক্ষেত্রে যে জায়গাটা খেয়াল করতে বলবো, বিষয়ের ক্ষেত্রে যখন পরিচ্ছেদ দেওয়া হচ্ছে, তখন কিন্তু পরিচ্ছেদের আয়তন তুলনামূলক ছোট। সেই পরিচ্ছেদটা কি রকম? পরিচ্ছেদে বলা হচ্ছে যে পরিচ্ছেদে রয়েছে এখানে 106 থেকে 15, অর্থাৎ এখানে 10টি প্রশ্নের কাছাকাছি রয়েছে। পরিচ্ছেদ, ছোট পরিচ্ছেদ, যেখানে রয়েছে ব্যঙ্গ কবিতা জীবনের নানা প্রকার ত্রুটি বিচ্যুতি অসঙ্গতিকে আক্রমণ করা হয়। ইহার উপজীব্য রস হইতেছে হাস্যরস। প্রখর জীবনবোধ না থাকিলে হাস্যরসে খাওয়া যায় না। কবির ভাবপ্রবণতা তাহার নাই, কারণ ইহাও তাহাদের কাছে হাস্যকর। তিনি সকল রকম সংস্কারের ঊর্ধ্বে এক প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিতে জীবন এবং জগৎকে দেখিয়া থাকেন। এই জন্য তাহার দৃষ্টি সাধারণের মানুষ অপেক্ষা স্বতন্ত্র। হাস্যরসিকের দৃষ্টিতে জীবন এবং জগতের শত ভ্রূকুটি ও সহস্র অসঙ্গতির বিরুদ্ধে কোনো তিক্ত অভিযোগ নেই। তিনি শুধু চোখে আঙুল দিয়া এই বৈষম্য ও অসঙ্গতির প্রতি সাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। হিউমার, উইট, স্যাটায়ার এবং সার্কাজম, এক কথায় ব্যঙ্গ হাস্যরসিকের প্রধান অস্ত্র। এই অস্ত্রগুলির প্রয়োগ করিতে হইলে যথেষ্ট মাত্রাজ্ঞান এবং শালীনতা বোধের প্রয়োজন। অনেক ব্যঙ্গ কাব্যরচয়িতা ব্যক্তিগত বিদ্বেষের জ্বালায় মাত্রাজ্ঞান হারাইয়া ফেলেন, ফলে তাহাদের কবিতা দুর্বল হয়ে পড়ে। ইংরেজ কবি আলেকজান্ডার পোপের কবিতায় এই দুর্বলতা লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়, বনফুল, সজনীকান্ত দাস অক্রীড় সার্থক ব্যঙ্গ রচনা করেছেন। রবীন্দ্রনাথের হিংটিং ছট ব্যঙ্গ কবিতার একটি সার্থক দৃষ্টান্ত। মনে রাখতে হবে ব্যঙ্গ অলঙ্কার সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস। তাহলে প্রথম প্রশ্ন রয়েছে, হাস্যরসিকের মুখ্য লক্ষ্য কি? জীবনের নানা রকম ত্রুটি বিচ্যুতি এবং অসঙ্গতিকে আক্রমণ করা। ব্যঙ্গ রচনার অস্ত্র কি প্রধান? এখানে একেবারেই নির্দিষ্ট করে রয়েছে, খুব সহজে আমরা দেখতে পাবো হিউমার, উইট, স্যাটায়ার এবং সার্কাজম হাস্যরসিকের প্রধান অস্ত্র। বিবিসির ক্ষেত্রে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে যেহেতু এগুলো প্রিন্ট ফরম্যাটে পরীক্ষা হয়, তাই যখন প্রশ্নটা হাতে রয়েছে এগুলো দাগ দেওয়া যায়, দাগ দিয়ে ক্রস চেক করে নেওয়া যায়, স্ক্রিনের থেকে অন্তত ভালো। এটা হলো। তারপর হচ্ছে হাস্যরসিকের প্রধান বৈশিষ্ট্য কি? প্রখর জীবনবোধ না থাকলে হাস্যরস উৎপাদন সম্ভব নয়। হাস্যকবি জীবন ও জগৎকে দেখেন প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিতে। ব্যঙ্গ কবিতার উপজীব্য বিষয় হাস্যরস, এবং ফলে তাহাদের কবিতা দুর্বল হয়ে পড়ে। দুর্বল শব্দটার অর্থ হচ্ছে নিরর্থক হয়ে পড়ে। হিংটিং ছট কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। নিশ্চিত করে এখানে খুব সহজেই আমরা এক নজরেই দেখতে পাবো যে এখানে কি ছত্র রয়েছে। এবং ব্যঙ্গ কবিতায় কবি সাধারণ মানুষের
দৃষ্টি আকর্ষণ করছেন বৈষম্য এবং অসঙ্গতির প্রতি। পোপের ব্যঙ্গ কবিতা লক্ষিত হয়েছে বিদ্বেষের জ্বালা, একদম ওইখান থেকে। এবং সজনীকান্তের একটি ব্যঙ্গ কবিতা হচ্ছে ব্যাং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম পরিষ্কার রূপেই অন্তত বলা যেতে পারে কোয়ালিফাইং বেঙ্গলির থেকে বেটার এখানে অনুচ্ছেদটা। আরেকটি অনুচ্ছেদ রয়েছে, সেটিও তুলনায় আয়তনে ছোট, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সর্বপ্রথম সচেতন হয়েছিলেন রাজা রামমোহন রায়। পরবর্তীকালে অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রমুখ বিজ্ঞানপ্রেমীরা এদেশে বিজ্ঞান শিক্ষার প্রচলন ও প্রসারের জন্য সচেষ্ট হন। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বিদেশের বৈজ্ঞানিক আবিষ্কার সমূহের সঙ্গে বাঙালির পরিচয় ঘটে, ফলে বিজ্ঞানের প্রতি বাঙালির আকর্ষণ ক্রমেই বৃদ্ধি পায়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত পাশ্চাত্য দেশে রসায়ন, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, প্রাণীবিদ্যা, তড়িৎ এবং পরমাণু সম্পর্কে ব্যাপক গবেষণা হয়েছিল। সেই বিজ্ঞান অনুশীলন ইউরোপের উন্নতির প্রধানতম কারণ। এদেশের শিক্ষিত বাঙালি বিজ্ঞান চর্চায় জাতিকে অনুপ্রাণিত করবার জন্য সচেষ্ট হয়। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় বিজ্ঞান চর্চার সূত্রপাত করেন। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জ্যোতির্বিদ্যা, জীবন ও শারীরবিদ্যা, প্রাকৃতিক নিয়ম, আকাশ অভিযান ইত্যাদি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছে। বঙ্গদর্শন বুঝেছিল যে চিত্র সহযোগে পরিষ্কার ভাষায় ছাত্রকে বাল্যকাল থেকেই বিজ্ঞান শিক্ষা দেওয়া প্রয়োজন। এবার প্রশ্ন রয়েছে, বাংলাদেশে বিজ্ঞানের চর্চার সূত্রপাত করেন বঙ্কিমচন্দ্র। ইউরোপের প্রধান উন্নতির কারণ বিজ্ঞান অনুশীলন। বিজ্ঞান বিষয়ক বাংলাদেশে প্রথম বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার সর্বপ্রথম সচেতন হয়েছিলেন রামমোহন রায়। এইটা জাস্ট এই প্রশ্নটাকে এখানে তাকালেই আমরা উত্তর করতে দেখতে পাবো। বঙ্গদর্শন বুঝেছিল যে একের অধিক বাল্যকাল থেকে বিজ্ঞান শিক্ষা প্রয়োজন, চিত্র সহযোগে প্রয়োজন, পরিষ্কার ভাষায় প্রয়োজন। একেবারে এই লাইনটাকে ভেঙে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে একদম সহজভাবে বৈদেশিক বিজ্ঞান শিক্ষার সঙ্গে বাংলা ভাষীর পরিচয় হয়েছিল পাশ্চাত্য শিক্ষার প্রভাবে। বঙ্গদর্শনের প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র। এটা আমাদের ইতিহাস থেকে প্রশ্ন, ইতিহাস আমরা এই বিষয়ে জানি। বঙ্গদর্শনের আবির্ভাব 1872, যদিও এখানে সালটি উল্লেখ নেই, এটা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নটা হচ্ছে। পরবর্তীকালে বিজ্ঞান শিক্ষার প্রচেষ্টা নিয়েছেন যারা, অক্ষয় কুমার, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র, সবার এই ক্ষেত্রে নামতে একের অধিক। বিজ্ঞান বিষয়ক পরবর্তীকালের আরেকটি পত্রিকার নাম সখা। সমাচার দর্পণ সখা সাথী নয়, সখা। এটি রামানন্দ চট্টোপাধ্যায় এই পত্রিকা সম্পাদনা করতেন। সজাত বিসর্গের উদাহরণ জ্যোতিষ। ভালোই সন্ধি বিচ্ছেদ করো, ভালো যোগ এ, ভালোই। ব্যাকরণে পুরুষ কথাটির অর্থ একের অধিক। নৌবহর, এটা সমষ্টিকারক বিশেষ্য। নিরক্ষরা শব্দের বিপরীতার্থক শব্দ সাক্ষরা। বই পড়া তৎপুরুষ সমাস। আমড়াগাছি অর্থাৎ তোষামোদ। অবিভক্তি চিহ্ন শূন্য বিভক্তি, অবিভক্তি চিহ্ন এর আগেই অংশে ছিল। সাজিয়াছ যোগী বলো কার লাগি, এক্ষেত্রে কাল কোনোটিই নয়। থাকিস হলো ভবিষ্যৎ অনুজ্ঞাত উচ্চার্থে মধ্যম পুরুষ। অপসংস্কৃতিতে দেশটা ছেয়ে গেল হে, এখানে উপসর্গের প্রয়োগ যথাযথ নেই। পুলিশের হাতে চোর ধরা পড়েছে, বাক্যটা কর্মবাচ্যে রয়েছে। যবিষ্ট শব্দের অর্থ হলো অতিশয় তরুণ। শূন্যস্থান পূরণ করো প্রশ্রয়, আলয়, নিলয় অর্থাৎ আবাস। উর্মি কথাটির অর্থ হলো ঢেউ। বেরসিক ফরাসি উপসর্গ। টাকায় কিনা হয়, এটা বিবৃতিবাচক। দশের লাঠি একের বোঝা, সমাজে বাস করার অর্থ পরস্পরের সহযোগিতা করা। প্রত্যয়ের চিহ্ন এটি। সে এবার তোমাকে ধরবে, কর্মবাচ্যে পরিবর্তন করলে হবে তুমি এবার তার হাতে ধরা পড়বে। আমি বাচ্য নিয়ে আলাদা ক্লাস করব, সুতরাং অসুবিধা নেই। কৃত্রিকাযোগ স্নেহ কার্তিকেয়। দন্তস্ব মূর্ধন্যসে রূপান্তরিত হলে সত্য বিধান। গণ্ডগ্রাম পদের ব্যাসবাক্য গণ্ড যে গ্রাম। বাংলা ভাষায় পুংলিঙ্গের কে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করার নিয়ম হলো 4টি, এবং শ্বেতস্রস্র সমাসের সাধারণ নিয়ম হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসছে। প্রশ্নের প্যাটার্নটা ভালো করে খেয়াল করতে হবে যে
11-12 এর ক্ষেত্রে সব ধরনের প্রশ্ন আসছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান খুবই সুন্দর, খুবই ভালো